তোমারে যেভাবে বুঝাই দিলাম কাজটা শেষ করতে পারবে না? জি ম্যাডাম। আর কন্ট্রাক্টর সাহেব কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, আসতে করবা, একটু বসেন, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? তো আপনি একা যাবেন, আমি আসি না হয়? আরে বাবা আমি যাইতে পারবো, কন্ট্রাক্টর আইলে তুমি কেউ নাই তখন কি হইব, তুমি থাকো। ঠিক আছে। আম্মা খবর শুনছেন? কি খবর? হোলির মেম্বার তো নিগারের লগে আপোষ করে ফেলেছে, মতিনকে বাইক করে দিছে। হ্যাঁ, হোলির মেম্বার নিগারের লগে আপোষ করছে, বিষয়টা ভালোভাবে নিতে পারেনি, প্রতিবাদ করছে, এর লেগে বাইক করে দিছে। ডুবন্ত মানুষ খড়কুটা পাইলে আঁকড়ায় ধরে। এইটা ভালো কথা বলছেন আম্মা। খলিল মেম্বার এখন ডুবন্ত মানুষ। সামনে এমপি ইলেকশন করবো বলে ঢাকায় অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোনো ফল হয় না। সবাই এসে কইছে কেন্দ্র নাকি তার উপর সন্তুষ্ট। সব ভুয়া কথা। অহন স্বতন্ত্র খাড়ানো ছাড়া কোনো উপায় নাই। লীলাবতী সরকারের লগে হাত মিলাইতে যাও ফেল মারছে, এর লেগা নিগারের লগে আপোষে গেছে। ওইটাই তার শেষ আশ্রয়। কামাখা আতাইল্লা বাতাইল্লা। আচ্ছা জায়গা, এসব নিয়ে আমরা কথা না বলি। আতা চাচা চায়ের দোকানে কি অবস্থা, কেমন চলতেছে? ভালো। নিগার কায়দা করে লীলাবতী সরকারের চা ফ্রি করে দিছে। ও, তার মানে নিগা লীলাবতী সরকারের লাগে হাত মিলাতে চাইতেছে? আরে চাইতেছে না, মিলাইছে অলরেডি। চালু মাইয়া খলিল মেম্বারও হাতে রাখছে, যাতে করে ওর বাপের কোনো ক্ষতি না করতে পারে। শুধু মাথাটা গরম আর মুখটা খারাপ। ওর টার্গেট করলাম আম্মা চেয়ারম্যান ইলেকশন করা। তার আগে তো জানা লাগবো আগামী দিনটা কেমন হইব। আমি নিজেই অনুমান করতে পারতেছি না। দাদা ভাইয়ের আশা নিয়ে পুলিশ যেরকম তৎপর হয়ে রয়েছে, দাদা ভাইয়ের কানে কিন্তু গেছে, আইব না, আইলে অ্যারেস্ট হয়ে যাবে। দাদা ভাই নিজে ওইটা চায় সে পুলিশ ওনারে অ্যারেস্ট করুক। ওনারে অ্যারেস্ট করার খবরটা চারিদিকে ছড়ায় পড়ুক, তারপর উনি আইবেন। আপনার কথা ঠিক বুঝলাম না আম্মা। আমার ধারণা প্রথমে যিনি আসবেন তিনি আসল দাদা ভাই না। কি সিনেমার গল্প মনে হইতেছে? তার চাইতেও বেশি। আপনি এই কথা আবার কাউরে কেন না। এই কথা পুলিশে জানাবেন না? আমি খবরটা পুলিশের কাছ থেকে জানছি। কোন কি? হ, আপনি আবার তার নাম জানতে চান না? নাম আমি কইতে পারব না। আপনি মুখটা বন্ধ রাখেন। সবাই দাদা ভাইরে নিয়ে তৎপর হয়ে উঠুক, আমরা খালি সিনারি দেখব। মতিনের খবর জানোস নাকি? হলিল তোরা বাইর করে দিছে। খুব ভালো করছে, অনেক আগেই বের করে দেওয়া উচিত ছিল। ক্রিমিনাল একটা। এই খলিল মেম্বার রে বুদ্ধি দিছিল নিগাতে চায়ের ব্যবসা শেষ করে দেওয়ার জন্য। তুই কার থেকে শুনলি? নিগার আমারে কইছে। কস কি রে বাবা, নিগার এখনো তোর লোক কথা কয়? আমার সাথে কথা কবে না কেন? আমার তো কোনো দোষ নেই, যা করার করছে তো আব্বা। আর নিগারের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। বাবা, আপনি লীলাবতী সরকারের দিয়ে খলিল মেম্বারের ঠেকান, সেজন্য নিগারদের ব্যবসা নষ্ট না করতে পারে। এত নিগার নিগার করিস না। রুহি যদি শোনে তাহলে কিন্তু চিল্লাইব। এই সুযোগ নিব তোর বাপ। সুযোগ টুযোগ বুঝ যা, তারপর ডিভোর্স করাই দিব। কিন্তু এত সোজা না ফোপা। আমি রুহির জীবনেও ছাড়বো না, তাতে রুহি আমার সাথে যতই ক্যাচাল করুক। আর দিন শেষে তো রুহি ফুফুর মতো। মনে করেন যে ফুফু যেমন আপনার, রুহি আমার। লজ্জা শরমের মাথা কি খায় ফেলাইছিস রে উগান্ডা? ফুপার সামনে কিভাবে কি কথা বলতে হয় এটাও কি ভুলে গেছিস কেন নাকি? হ্যাঁ সরি ফুপা, ওই আবেগের বসে বলে ফেলাইছি। না, সেটা আমি বুঝতে পারছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা, ভালোবাসাটা গোপন থাকাই ভালো। প্রকাশ্যে মানুষের দেহায়া ভালোবাসলে মানুষ আসে। যেমন আমার আর তোর ফুপুর জায়গা বাদে অন্য প্রসঙ্গে কথা বলি। কি বলতে চাইছিলেন আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের দুইজনকে দেখে মানুষ কি মনে করে জানেন? যে এই দুইজনের মধ্যে কোনো মিল নেই, কোনো ভালোবাসা নেই। কিন্তু ভিতরে ভিতরে আপনাদের দুইজনের কঠিন বন্ধন, কঠিন ভালোবাসা। আচ্ছা আচ্ছা, থাম থাম। শোন, তুই নিগারের ব্যাপারে বেশি মাথা কামাস না। নাম উচ্চারণ করবি না রুহির সামনে। জাত আলাদা, পরিবার আলাদা।
তারপরও রুহি যে তোর ফুপুল্লানি কেমন হইলো এইটাই আমি বুঝি না। ভালোই তো, আমি তো আবার আপনার মতো ফুপা একটু শাসনে না রাখলে। আমার মতো মানে কি করলি বুঝতে পারলাম না। বুঝলেন না? ওই যে আপনি মুক্তামণি লীলাবতী সরকার। কথা কথা সব আমি কিন্তু তোর ফুপা, কত সময় একটু চিন্তা ভাবনা করে বলি। তবে ফুপা আপনি আর আমি কিন্তু একদিক দিয়ে এক, এটা কিন্তু খারাপ কিছু না। ওই বুঝছি, তবে কথা কই দেবো না। আমি কিন্তু তোর ফুপা, তুই যেভাবে কথা বলতেছিস মনে হয় আমি তোর ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শোনেন, আপনি লীলাবতী সরকারের একটু বুঝাই কোয়েন যে নিগারদের জন্য প্রোটেকশন দেয়। তোর থেকে নিগারের বুদ্ধি বেশি, বুঝতে পারছো সুগন্ধা? হ্যাঁ ঠিকই, কিন্তু লীলাবতী সরকারের হাতে নিয়ে নিচ্ছে। এই মেয়ে অনেক দূর যাইব, আমি বললাম তুই মিলাই নিস। ওর লোক যদি বিয়ে হইতো একদম খারাপ হইতো না। কিন্তু আমি জীবনেও নিগারের বিয়ে করতাম না, আমার জন্য এই রুহি ভালো। এটা আবার রুহিরে বুঝতে দিস না। ওর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করলে ওর কন্ট্রোলে রাখতে পারবি না। ওরে ফুফা, রুহি আমার কন্ট্রোলের বাইরে যাবে না। যেতে শেষ কই? এর সামনে যাব। আচ্ছা আমার একটু ওই হরনের দোকানে নামাই দিয়ে আসেন। আস্তে আস্তে যাচ্ছি, আমাকে পা পাবেন না। ঘটনা কি মতিন ভাই, তুমি এখানে? তোমার খলিল ভাই যদি যায় না যায় তখন তো সমস্যা পড়ে যাবে। সে তো তোমার ধরে গায়ে হইব। আরে গালে মুখেন, তোমার তার আপোষ হয়ে গেছে না, কাল রাতে তোমাকে বাড়িতে যায়। তার আর আপোষ কয়দিন থাকে কে জানে। আমি তার কাছ থেকে সরে গেছি। মানে কি কইতেছো? হনিকার কাল রাতে আমি খলিল ভাইয়ের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে ফেলছি। আমি কইছি আমি আর তোমার লাগে নাই। কিছু কয় নাই তোমারে? কি করবো তুমি কও? তার কি নৈতিক জন আছে? মোটেও নেই। তুমি কিন্তু সাবধানে থাকবে নিগার। ওই যে কাকা শিয়ালের গল্পটা জানো না? মনে আছে তো? গল্পের মূল কথা হইতাছে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নাই। খলিল মেম্বার একটা শিয়াল প্রজাতির লোক। তার মিষ্টি কথা কোনোদিন ভুলবা না। মনে করো যে সে মিষ্টি কথা শুরু করেছে, তখনই মনে করো সামথিং রং, তার একটা খারাপ উদ্দেশ্য আছে। আচ্ছা বাদ দাও, তুমি কালকে তো কই আসছিলা? বকুলপুর নাকি গেছিলা? না বকুলপুর যাইতে চাইছিলাম কিন্তু যাওয়া হয়নি। পরে বুড়ানের সাথে দেখা এলো, সে ওর বাড়ি নিয়ে গেল, তাতে থাকতে দিল, খাইতে দিল। ওর মা যে কি ভালো মানুষ, আমার যে কি আপ্যায়ন করেছে, একটা রাত থেকে আমার মনটা ভরে গেছে। আমি না বুঝতে পারিনি এরকম একটা মার সন্তান কি করে খারাপ হলো। রসুলপুরের যুব সম্প্রদায়টা নষ্ট করছে মুসলিম সরকার। আর চিন্তা নেই, ওই মুসলিম সরকার আর আইব না। কিন্তু একটা কথা বলতো, তুমি লীলাবতী সরকারের সাথে আপোষ করলে না, তার যে দোকান উদ্বোধন করালে। রেজাল্ট কি হয়েছে তো দেখছো? সাথে সাথে তো খলিল ভাই আপোষ করা শুরু করছে। মানুষটা আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত না, বেশি গুরুত্ব দিলে অবহেলা শুরু হয়ে যায়। হ্যাঁ এই কথাটা তুমি ঠিক কথা বলছো, গুরুত্ব দিলে মাথায় উঠে বসে। একটা চা দাও, মালটা না দিবা। মালটা তো নাই, আব্বা বাজারে গেছে মালটার পুদিনা পাতা আনতে। ওরে অসুবিধা নেই, আমি এমনি কথার কথা বলো, তুমি একটা লাল চা দাও, তোমার হাতে একটা লাল চা খাই। ঠিক আছে, আদা চা দিতেছি। তোর এই সাইড টাকা দেওয়া লাগবো না, কাল তো ফ্রি চা খাও নি, আজকে এটা খাওয়াই দিতেছি। আরে ঠিক আছে দাও। আমি একবার ঢাকা দিয়ে একটা চা খাইছিলাম, মনে করো সব মশলা আমার দিয়ে দিয়া। আমি করলাম যে ভাই এই চার ভিতরে আপনি একটু গরু মাংস দিয়ে দেন, তাহলে রান্না হয়ে যায়। সব মশলা দিয়া ওই জন্য বলে দিলাম না, তুমি খালি আনন্দ নিয়ে যাও। তুমি কি এটা কোনো কাম করছো? হ্যাঁ, রকেটরে দিয়া আতা চাচার দোকানে তুমি আগুন লাগাইতে পাঠাইছো। এইটা যদি গ্রামের লোকজন জানে তোমার কি হইব তুমি জানো? ইজ্জত থাকবো তোমার কিছু? এই কাম আমি করি নাই, রকেট শো করতে কই নাই। এই কথা কয় কি তুমি পার পাবা? রকেট তো নিজেই কইছে তুমি না কি পাঠাইছো আরে আতা চাচার দোকান আগুন দিতে। ও কইলো এই সব সুলেমান মৃধার ষড়যন্ত্র।
এই সমস্ত কথা কয়ে তুমি তোমার নিজের অপরাধ ঢাকতে পারবা না। নিগার আমারে দিয়ে তার দোকান উদ্বোধন করানোতে তুমি নিগারের উপরে খেপা। উদ্বোধন অনুষ্ঠানে তুমি না যাইয়া তোমার ক্ষোভটা আরো স্পষ্ট করছো। আমি নিজে তোমারে কইছিলাম খলিল চলো, যাও নাই। দেখো ওইদিকে সুলাইমান মৃধা কত বুদ্ধিমান, তারে দাওয়াত দেয় নাই, বিনা দাওয়াতে সে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে গেছে। সুলেমান মৃধার লগে আমার মিলায়েন না, আমি সুলেমান মৃধা না। সুলেমান মৃধা হইতেও পারবা না। হ্যাঁ, সুদূর দাদা ভাই পর্যন্ত চলে গেছে, আব্বাস বেগ বাধ্য হয়েছে তার সাথে হাত মিলাইতে। সফল খেলোয়াড় সে, আর তুমি ব্যর্থ। ছোট্ট একটা কাম, আতা খার দোকানে আগুন লাগানো, সেইটাও তুমি করতে পারো নাই। এমন একজন বেয়াদমারে পাঠাইছো। আমি আবারও কইতাছি এই কাম আমি করি নাই, এটা সুলেমান মৃধার ষড়যন্ত্র। আবার হে একই কথা কইতেছে। তোমার এই ষড়যন্ত্র তত্ত্ব দিয়া কি তুমি পার হইতে পারবা মনে করছো? আমি তো নিজেই নিগারে জানামু, আর নিগার যদি এটা জানতে পারে তোমার অবস্থা কি করবো তা তুমি খুব ভালো করেই জানো। তার মানে এই ষড়যন্ত্র আপনি। কি? তাহলে সত্য তুমি বাইর করো। সত্য বাইর করন লাগে না, সত্য নিজেই বাইর হয়ে আসে। তুমি চাইলে কিন্তু আমার লগে হাত মিলাইতে পারো খুলি, তোমার লাগা কিন্তু আমার দুয়ার খোলা। শহরের রাস্তাঘাটে ডাস্টবিনে লেখা থাকে আমাকে ব্যবহার করুন। আপনি চাইলে আপনার গায়ে লেখা রাখতে পারেন আমাকে ব্যবহার করুন, অথবা গলায় ঝুলে রাখতে পারেন। কি কইলা তুমি আমারে? আমারে ডাস্টবিনের লগে তুলনা করছো? তোমারে আমি খুব হাত চলে না, এখন যদি এই হাত ভেঙ্গা দিই। বলিল আমার হাত ছাড়, আমি কইতাছি। কেন হাত ছাড়ুন? কেন একটু আগে না কইলেন দুই হাত একসাথে মিলাইতে চান? আমার হাত ছাড়ো কইতাছি, হাত ছাড়ো। বেশি ঘটাইতেছে, তাহলে অনেক বড় অঘটন ঘটে দেব। হ্যালো, কেমন আছেন চাচা মিয়া? কেডা? আমি বকুলপুরের গুটি তালুকদার, চিনতে পারছেন নাকি? জি জি, আপনি চিনতে পারছি। আরে আপনি হইলেন বিখ্যাত মানুষ, আপনি চিনে নাকি? এই তো চিকুনে মাইরা দিলেন আমাদের। না না, এটা একেবারে মনের দিয়ে কইতেছি। বকুলপুরের গুড্ডি তালুকদার রে সবাই চিনে, সবাই মানে, আমিও মানি। আচ্ছা বাদ দেন বাদ দেন, না আমার খুব ইচ্ছা ছিল আপনার চায়ের দোকানের উদ্বোধনে যাওয়া আর কি। আরে না না, অসুবিধা নাই, আমার মায়াও তো থাকতে পারে না। ওর হঠাৎ ওই পেটে একটু ব্যথা ধরছে, তারপর একটু ঝামেলাও আছে। ওই লীলাবতী সরকার আমার বাড়িতে সেটা ডাল ভাত খাইব, মানে উদ্বোধনের পরে দুটা ডাল ভাত খাইব, এটা একটু আসার আয়োজন হয়, ব্যস্ত আছে, এই জন্য ও আইতে পারে না। ভাবছিলাম যে পরে উদ্বোধন করাবো, কারণ মায়াটা থাকতে পারবো না। কিন্তু এইদিকে প্যাস লেগে গেছে, ওই লীলাবতী সরকার নাকি আর পরে টাইম দিতে পারবে না। যে কোনো সময় দাদা ভাই আসতে পারে, তখন তো আবার তার ছুটাছুটি শুরু হয়ে যাবে। তা অবশ্য ঠিক কথাই কইছে, এলাকার মধ্যে দাদা ভাইরা আসা নিয়ে ব্যাপক ছুটাছুটি শুরু হয়েছে। মানে আমি একটা জিনিস জানতে চাই, এই দাদা ভাই মানুষটা কি? আইলেই দেখতে পারবেন। আচ্ছা রাখি। এই শোনেন শোনেন, একদিন একটু আইসা একটু চা পানি খাইয়া দেন, একটু দোয়া তো লাগে, খুশি হবো। আচ্ছা ঠিক আছে, আপনারা লীলাবতী সরকারের গুরুত্ব দিয়েছেন, খুশি হয়েছে আমি। গুরুত্ব আসলে কাছের মানুষে দিতে হয়, দূরের মানুষ সবসময় দূরের মানুষই থাকে। জি জি জি, এইটা আপনি খুব দামি কথা বলছেন। আচ্ছা ঠিক আছে রাখি। কি হয়েছে? কেডা ফোন করছিল? হ্যাঁ, লীলাবতী সরকার।